তাই আমরা তোমাদের এই এখন চায়না বলবো, চায়নার দ্বিতীয় পার্ট বলবো। প্রথম পার্টে আমি বলেছিলাম ক্ষেত্রটা কি করে চায়নার রুগী তৈরি হয় সেটা আমি বলেছিলাম, কিন্তু দেখো চায়নার রুগী তৈরি হয় কি করে, সেখানে যেমন চায়না ব্যবহার হয়, বর্তমান আমার রুগী চায়নার কিনা এটাও কিন্তু একটা জানা দরকার। সবসময় যে ভাইটাল ফ্লুইড লসের পরে, ম্যালেরিয়া হওয়ার পরে চায়না হবে এটা কথা নয়। বর্তমান যে রুগীটা আসলো তার পূর্বে কোনো রোগী নেই, বর্তমান আমার কাছে আসলো সে চায়না কিনা। তাহলে আমি কি করে বলবো কোন কোন সিমটমস পাবো সেটা আমাদের জানা দরকার। এবার চায়না রোগীর বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হয় নন ফাংশন অফ ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ হজম যন্ত্রের একটা গোলযোগ। এই গোলযোগ হলে কি হয়, ফ্ল্যাটুলেন্স অর্থাৎ পেট ফাঁপা, ঢাকের মতন বা পাকা কাঁঠালের মতন সমস্ত উদরটা ধরে এরকম করে খাবার দিয়ে ঢপ 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 শব্দ হবে, পেট ফাঁপা। মনে লাগে জানো, চায়নার উদারময়, পেট ফাঁপা উদারময়। উদারময় মানে অনেকে যায় না স্যার উদারময় মানে, উদারময় মানে পাতলা পায়খানা। এই পাতলা পায়খানার মধ্যে অজীর্ণ খাদ্য বস্তু, অজীর্ণ অর্থাৎ হজম না হওয়া খাদ্যগুলি আস্তে আস্তে বের হয়। আমাদের এই অজীর্ণ নির্গমনের মেডিসিন কিন্তু আরো আছে, কিন্তু আমি বলছি লক্ষণ সমষ্টি যখন হয়ে যাবে তখন কিন্তু দেখবা চায় না। অজীর্ণ খাদ্য নির্গমন, বমি হোক বা মলত্যাগ হোক, খাদ্য নির্গমন। আর এই যে খাদ্য নির্গমন মলের সাথে হয় সেটা সাধারণত খাবার পরেই তার পায়খানার বেগ লাগে। আমরা অ্যালোজের মধ্যে খাবার পরে পায়খানার বেগ দেখি, সালফারের মধ্যে দেখি, ন্যাট্রন সল্টের মধ্যে দেখি, অনেক মেডিসিন আছে। কিন্তু চায়নায় বিশেষত হচ্ছে খেলেই তার পায়খানা লাগে। আর পায়খানায় গেলে পাতলা জলের মতন পায়খানা হয়, বা ভসভসে পায়খানাও যদি হয় তার মধ্যে ভাতের কুচিগুলি বা খাবারের টুকরোগুলি পাওয়া যায়, অর্থাৎ অজীর্ণ, অর্থাৎ ভালো হজম হয়নি। তাহলে খাবার পরে মলবেগ আর রাত্রে মলবেগ খুব সুন্দর করে আমাদের বুঝতে হবে কিন্তু। আর মল কিন্তু সাধারণত বেশি জলবৎ আর দুর্গন্ধ, জলবৎ আর দুর্গন্ধ। মলের রং সাধারণত সাদাটে হয়, হ্যাঁ, তার রুচি থাকে না, একদম সাদাটে মল হয়, হলুদটা থাকে না, নর্মাল পায়খানার কালারটা থাকে না, প্রচন্ড দুর্গন্ধ থাকে। তার খাবারের যে রুচিটা একদম থাকে না, পেট ফাঁপা থাকলে খাবারের রুচি থাকে, একদম থাকে না। আর যা কিছু খায় সে খাওয়ার পরে উঠে দৌড়াবে পায়খানায়, পেটটা ফুলে যায়। চায়নার এখানে একটা অদ্ভুত লক্ষণ, সেটা তোমরা জেনে রাখবা। এই লক্ষণের সাথে সাধারণত উদরময়ের মল অর্থাৎ পেট ফাঁপার যে মল, সেটা মল নির্গমন বা পায়খানা হয়ে যাওয়ার পরে বা স্টমাকের মধ্যে যদি খাবারগুলি বদহজম হয় তাহলে অনেক সময় বমি হয়ে যাওয়ার পরে শান্তি বোধ পায়। বায়ু নির্গমন হয়ে গেলে, পেটের মধ্যে প্রচন্ড বায়ু নির্গমন জমে গেছে, বায়ু যদি নিম্নগামী হয়, বেরিয়ে যায়, বা যদি মলত্যাগ করে তাহলে তো তার পেটটা একটু হালকা হবে, তা না, বরং বায়ু নির্গমন হলে বা মলত্যাগের পরেও সে শান্তি বোধ করে না, মনে হয় যেন ওই একই রকমের আছে বা একটু বেশি বেশি। এটা একটা পেকুলিয়ার ব্যাপার না, অস্বাভাবিক ব্যাপার। 5-এর থেকে 2 বাদ দিয়ে 3 থাকে, কিন্তু 5-এর থেকে 2 বাদ দিয়ে পর দেখা যাচ্ছে যে ওই 5 আছে। তাহলে এটা অস্বাভাবিক ব্যাপার। এই অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণগুলি কিন্তু আমাদের খুব প্রয়োজন। তাহলে খাবার পরে মলত্যাগ, রাত্রের দিকে মলত্যাগ, সমস্ত পেট ফাঁপে, ঢেকুর তুললে, বায়ু নির্গমন হলে বা মলত্যাগ করার পরেও সে শান্তি পায় না, মলের রং সাদা এবং খেতে খেতে পায়খানা চলে যায়, মল প্রচন্ড দুর্গন্ধ। এরপরে আর একটা ব্যাপার বলি, চায়নার রোগীর এই যে ব্যাপারগুলি, এই পেটের রোগের সাথে যদি কোনো পেটের রোগে ভুগতে থাকে, বা দেখা গেল ওই রকম ম্যালেরিয়া প্রপীড়িত অঞ্চলে বা ম্যালেরিয়া হয়েছিল বা ভাইটাল ফ্লুইড লসের পর থেকে তার একটা নিউরালজিক পেন শুরু হয়েছে, তার পেটে হতে পারে।
মাথায় হতে পারে, দাঁতে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। এই নিউরালজিক পেনের একটা খুব সুন্দর ব্যাপার তোমরা খেয়াল করবা। সাধারণত আমার একটা ছন্দ করা আছে, আমার যে মেডিসিনে যে কবিতাগুলি লেখা আছে তার মধ্যে লেখা আছে যে স্বল্প চাপে বেদনা বাড়ে, কঠিন চাপে ভালো, স্তন্যদানে দাঁতের যন্ত্রণা এ আবার কেমন বল। মায়েরা যখন বাচ্চাকে স্তন্যদান করবে তখন মায়ের দাঁতের যন্ত্রণা হয়, আর যন্ত্রণা অল্প চাপে বাড়ে আর কঠিন চাপে প্রসব হয়। অনেক সময় ইগনেশিয়ায় পাবা, অনেক সময় ল্যাগে দিতে পাবা। একটা লক্ষণ ধরে ওষুধ দেওয়া কিন্তু হয়ে গেছে নীতি বিরুদ্ধ। এইবার এই স্নায়ু শুলগুলি বা চায়নার রোগগুলি, জ্বর হোক, স্নায়ুশুল হোক, পেট ফাঁপা হোক, তার সমস্ত রোগগুলি নির্দিষ্ট সময় অন্তর ঘুরে ঘুরে আসে, নির্দিষ্ট সময় অন্তর ঘুরে ঘুরে আসে। আমার নাতির পেটের যন্ত্রণা হতো, তখন ওর বয়স প্রায় 1.5-2 বছর। আমি অনেক ওষুধ এটা সেটা ব্যবহার করার পরে যখন লক্ষ্য করতে লাগলাম যে রাত 12টা বাজলেই ওর যন্ত্রণা হয়, তখন মনে মনে চিন্তা করলাম সিড রান নাকি। তা আমি দেখলাম যে না, সিড রানের অন্যান্য আর কোনো লক্ষণ নেই। আমি ওকে সাইনা অ্যাপ্লাই করার পরে কিন্তু তার ওই যন্ত্রণাটা একদম কমে গেল। তাহলে এই যে নির্দিষ্ট সময় বাদে বাদে রোগ লক্ষণগুলি ঘুরে ঘুরে আসে, এইভাবে এই যে পর্যায়ক্রমিক না, মানে নির্দিষ্ট সময় যে রোগ লক্ষণগুলি ঘুরে ঘুরে আসে, এই আক্রমণকে প্রতিহত করতে গেলে সাইনা কিন্তু আমাদের একটা ভালো মেডিসিন। অনেক রোগগুলি ওই নির্দিষ্ট সময় ঘুরে ঘুরে আসে। তাহলে যদি অন্যান্য কোনো মেডিসিনকে আমরা সিলেকশন করতে না পারি, অনেক সময় চায়না যদি দেওয়া হয়, তাহলে এই লক্ষণটা কিন্তু অবদমিত হয়। কিন্তু দেখা গেল হয়তো ন্যাপটামিউরের পেশেন্ট, তার 10টা-11টা বাজলেই মাথা যন্ত্রণা করে, 10টা-11টা বাজলেই জ্বর আসে। তাহলে যদি ন্যাপটামিউরের পেশেন্টটাই, তাহলে কি আমি চায়না দেবো? না, তা কিন্তু দেবো না। টোটালিটি সিমটমস ইকুয়াল টু মেডিসিন। রোগীর মধ্যে লক্ষণ সমষ্টি সিমিলিয়ার ওষুধ, এটা কিন্তু ভুলবা না, তাহলে এটা হারিয়ে গেলে কিন্তু তুমি হারিয়ে গেলে। যাক, তাহলে এইবার স্নায়ুশুলগুলি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘুরে আসে। তাই সমস্ত পেট ফাঁপা ঢাকের মতন পড়বে, উচ্চ শব্দে ঢেকুর উঠলে, বায়ু সরলে বা মল নির্গমন হলেও উপশম হয় না, বরং বৃদ্ধি হয়। এই কথাগুলি মনে রাখবা। পিকুলিয়ারিটি, সন্তানকে স্তন্যদান করার সময় মায়ের একটা দাঁতের যন্ত্রণা শুরু হয়, আর ব্যথা স্থানে স্বল্প চাপ লাগলে বা স্বল্পভাবে চেপে ধরলে আরো কষ্ট, কিন্তু যদি জোরে চেপে ধরা যায় তাহলে কিন্তু আরাম। এটা অদ্ভুত। তাই আমি ছন্দটা হয়তো আর একবার বলি, স্বল্প চাপে বেদনা বাড়ে, কঠিন চাপে ভালো, স্তন্যদানে দাঁতের যন্ত্রণা এ আবার কেমন বলো। মনে রাখলে কাজ দেবে। যাক, চায়নার সবিরাম জ্বর, জ্বরকে আমরা সাধারণত প্যাথিক্যালি, হোমিওপ্যাথিক্যালি আমরা ভাগ করে নিই 3টে শ্রেণী। এক, কন্টিনিউ ফিভার, রেমিটেন্ট ফিভার আর ইন্টারমিটেন্ট ফিভার। একভাবে জ্বর চলছে, একটানা জ্বর, জ্বর 2, 3, 4 হলেও কিন্তু এটা সহজ আরোগ্য। রেমিটেন্ট ফিভার কিছুটা উপশম দিয়ে আবার আসে, কিছুটা উপশম দিয়ে আবার আসে, ছাড়ে না, রেমিটেন্ট ফিভার। তাহলে এই কন্টিনিউ ফিভার থেকে একে ট্রিটমেন্ট করে কিন্তু আরেকটু কষ্ট। আর দেখা যাচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার, জ্বর ছেড়ে আবার জ্বর আসে। আমি প্যারাসিটামল দ্বারা জ্বর কমে গেল আবার আসলাম, ওটা বলিনি। জ্বরের নেচারটা, জ্বর ছেড়ে যায় আবার আসে। এই জ্বরগুলি ট্রিটমেন্ট করা কিন্তু হোমিওপ্যাথির বিদ্যা বুদ্ধির পরিচয়। এখানে আমাদের জ্বর ট্রিটমেন্ট করা যেটা বলা আছে, ঘাম, উত্তাপ অবস্থা, ঘাম অবস্থা, শীত অবস্থা। শীত, উত্তাপ, ঘাম, 3টি অবস্থায় কি কি লক্ষণ প্রকাশ পায়, এইটা কিন্তু আমাদের ইন্টারমিটেন্ট ফিভার ট্রিটমেন্ট বা রেমিটেন্ট ফিভার ট্রিটমেন্টের প্রয়োজন আছে। যাক, তাহলে চায়নার সবিরাম জ্বর, স্বল্প বিরাম জ্বর বা ম্যালেরিয়া জ্বর বা টাইফয়েড জ্বর বা দুষ্ট প্রকৃতির জ্বর, অর্থাৎ আমাদের কোন ক্রমে
হয়তো আমাদের পিওরিক্যাল ফেভারে যে রক্ত দূষিত হয়েছে, কোনো ফোড়া হয়েছে, তার কারণে রক্ত দূষিত হয়েছে, যাকে বলা হয় সেপ্টিসিমিয়া। সেপটিক না, সেপ্টিসিমিয়া, অর্থাৎ রক্ত দূষণ হয়েছে। এই সেপ্টিসিমিয়া যদি হয় বা সেই জাতীয় জ্বর যদি হয়, তাহলে কিন্তু আমাদের চায়নাটা কাজ করে। তাহলে কি আছে সেখানে, কি পাই? সেখানে পাওয়া যায় শীতের পূর্বে যখন কাঁপুনি দিয়ে জ্বর আসে, তাই সেই যে শীত কাঁপুনি দিয়ে জ্বর হয় শীতের পূর্বে, আর শীত কাঁপুনির পরে একটা উত্তাপ অবস্থা আছে। এই উত্তাপ অবস্থার মধ্যবর্তী সময় বা উত্তাপ অবস্থায় আর যখন জ্বর ছেড়ে যাওয়ার পরে, শীতের পূর্বে উত্তাপ অবস্থায় এবং ঘামের শেষে পিপাসা থাকবে, ঠান্ডা জলের পিপাসা। কি বোঝা গেল? ইন্টারমিটেন্ট ফেভার বা রেমিটেন্ট ফেভার বা রক্ত দূষণ জনিত যদি কোনো জ্বরের ট্রিটমেন্ট আমরা করতে যাই, এবং তাহলে সেখানে পিপাসাটা দেখব। শীতের পূর্বে, কাঁপুনির পূর্বে, উত্তাপ অবস্থায় এবং ঘাম যখন হয়ে যায়, অর্থাৎ জ্বর যখন ছেড়ে যায়, তখন প্রবল ঠান্ডা জলের পিপাসা থাকে। চায়না আর একটা জিনিস তোমরা খেয়াল করবা, চায়নার জ্বর কিন্তু কখনোই রাত্রে আসে না। চায়নার জ্বর সাধারণত দিনে, ওই সকাল থেকে সন্ধ্যের মধ্যে জ্বর আসে। আমি একবার পড়তে গিয়ে কলকাতায় ডাক্তার এস ঘোষের কাছে একবার কান মোলা খেয়েছিলাম। আমার একটা সহৃদয় বন্ধুর একটা ছেলেকে ওইরকম জ্বর হতো, আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি, তা আমি বললাম যে তুই ন্যাট্রাম সল্ট খাওয়া, আশা করি জ্বর ট্রিটমেন্ট হয়ে যাবে। তখন আমি টুকটুক করে একটু প্র্যাকটিস করি, তো ভাবি যে আমি একটা বড় ডাক্তার হই। যাই হোক, তা যখন ওই এক সপ্তাহের মধ্যে জ্বরটা কমলো না, তখন ডাক্তার এস ঘোষ, অর্থাৎ শিবশঙ্কর ঘোষ, উনার কাছে দেখানো হলো। আমাদেরই টিচার, আমাদেরই ক্লাস টিচার। তা উনাকে দেখানোর পরে উনি ওই রকম 8 ঘন্টা ধরে কেস রেকর্ড করার পরে উনি চায়না দিয়ে দিলেন 3 ডোজ 200, বলে এটা খাওয়াও, পরের সপ্তাহে দেখা করো, আশা করি এটাই ঠিক হয়ে যাবে। দেখা গেল চায়না খাওয়ার পরে ওই সপ্তাহে জ্বর তো সেরেই গেল, আর সেই রুগী দেহ থেকে আমার মনে আছে গুনে গুনে 8খানা বড় বড় কৃমি বেরিয়ে গেল। তা পরবর্তী দিন যখন আবার ওনার কাছে যাওয়া হলো, যাই বললাম স্যার রুগী জ্বর আর আসেনি, আর এই ব্যাপার, তখন আমার কানটা ধরে মোড়া দিছিল, আমার এখনো মনে আছে। যার কারণে চায়না আমি কখনো ভুলবো না। গরুর হাতে কানমলা খেলে, গরুর কটু বাক্য শ্রবণ করে যদি হজম করা যায়, তাহলে জ্ঞান অর্জন করা যায়। যাই হোক, চায়নার জ্বর কিন্তু কখনো রাতে আসে না। আর জ্বরের লক্ষণ, শীতের পূর্বে উত্তাপ অবস্থা এবং ঘামের সময় রোগীর প্রচন্ড ঠান্ডা জলের পিপাসা থাকে। ইহার রোগী কিন্তু শীত কাতর, মনে থাকবে, সব সময় শীতে কাবু। তাহলে কি বললাম, জৈব তরল পদার্থের অপচয় এবং ক্ষয়ের কারণে কি হচ্ছে, শুলে ঘুম আসে না, পেটে খিদে, মুখে অরুচি, যাকে মানুষ জীবন ধারণ করবে তার প্রতি অভক্তি। কিন্তু চায়নায় আবার আর একটা কথা আছে, রুচি থাকে না, কিন্তু অদ্ভুত কখনো কখনো পাওয়া যায় খেতে খেতে তার রুচিটা ফিরে আসে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা নয়। যাই হোক, চায়নায় আরেকটা রোগ ট্রিটমেন্ট করতে কিন্তু আমাদের খুব সুন্দর, রাত কানা। রাত হলে আর চোখে দেখতে পায় না। এখানে চায়না কিন্তু যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে কিন্তু তুমি শত্রু হয়ে যাবে। তার কিন্তু চশমা লাগবে না, রাত হলে আমি আস্থা দেখি। ও বলবে লাইটের প্রবলেম, অমুক প্রবলেম, চোখ আলো নিতে পারছে না, আলো কম পাচ্ছে, নানান ধরনের বলবে, চশমা নাও। আরে চশমা তো অন্ধের যষ্টি বা খোলার যষ্টি। আমি হাঁটতে পারি না, লাঠিখানা নিয়ে হাঁটলে সুবিধা হয়, আমার পায়ের তার উপকার হবে না। আমরা দেখি রাত কানা, এরকম ভাইটাল ফ্লুইড লস হওয়ার পরের থেকে অনেক শিশুদের মধ্যেও দেখেছি রাত হলে এরকম হাঁচিয়ে বেড়ায়। কি ব্যাপার, নাও দেখতে পাচ্ছে না। চায়না দাও, দেখা যাবে যদি ওই রকম অজীর্ণ নির্গমনের লক্ষণ পূর্বে ছিল বা এখনো আছে, ভাইটাল ফ্লুইড লস, পেটটা মোটা, দুর্বল চেহারা, এইরকম যদি ইত্যাদি কারণগুলি পায়, আর রাতে চোখে দেখতে পায় না, এই সিমটমস এবং শীতকাতর যদি পাই, তাহলে চায়না দিলে কিন্তু
রুগী আরোগ্য হয়ে যাবে। খুব অদ্ভুত ব্যাপার। চায়নায় অনেক সময় কালো কুকুর সম্পর্কে অনেক সময় জ্বরের মধ্যে যে একটা কথা বলে, এটা সে রেয়ার পাওয়া যায়, কেমন জেনে রাখবা তোমরা, বলবাম। আর চায়নার একটা মানসিক লক্ষণ, সেটা হচ্ছে আগের দিন শুয়ে শুয়ে রাত্রে আকাশ পাতাল তৈরি করবে। কালকে এ করব, ও করব, তা করব, 7 করব, 5 করব, অমুক জায়গায় যাব, তমুক কাজ করব, এরকম ধরনের নানান পরিকল্পনা করবে। সকালবেলায় 8টার সময় উঠলো, কি হলো, চলো, ভাল লাগছে না। এবং তখন সে মনে মনে ভাবে, কি করি আমি এগুলি যে মনে মনে ভাবিছিলাম যে কালকে এই করবো, আমি তা বুঝি না। এরকম ধরনের একটা অনিশ্চয়তাপূর্ণ ভাবনা আমরা অনেক সময় দেখি। তাই এই যে রাতে চোখে দেখে না বা কম দেখে, রক্তহীনতা, এখানে কিন্তু রক্ত উৎপন্ন হচ্ছে না, রোগীর নিউরালজিক পেন শুরু হয়েছে, বা তার মাথা ঘোরা, কান মাথা ভোগ করা, বা মাথার যন্ত্রণা হওয়া, সর্বশরীর দুর্বল, এখানে চায়না কিন্তু আমাদের অমৃতের মতন কাজ করবে। এটা কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না। তাহলে পেট ফাঁপা প্রতি রাত্রেই, রাত 12টার সময় পেটের জন্য যন্ত্রণা, রাত্রে মলবেগ, অজীর্ণ নির্গমন, আর নিউরালজিক পেন নির্দিষ্ট সময় বারবার করে ঘুরে ঘুরে আসে, যে কোনো রোগ লক্ষণ। তাহলে আমরা কিন্তু যখনই তার রোগ কষ্ট থাকবে না, মধ্যবর্তী সময় চায়না যদি দিই, তাহলে ওই রোগাক্রমণটা প্রতিহত হয়ে যায়। সামান্য স্পর্শে, একদিন অন্তর, আহারের পর, বা কোনো ভাইটাল ফ্লুইড লস হয়ে গেলেই চায়নার রোগ লক্ষণগুলি বৃদ্ধি হয়। শীতকাত ঠান্ডায় সামান্য স্পর্শে, একদিন অন্তর, রাত্রে, আহারের পরে, বা রসপুষ নির্গত হয়ে গেলে চায়নার রোগগুলি বৃদ্ধি ঘটে। শুক্র ক্ষয়, আর বা সামনে ঝুঁকলে, বুঝলে, এটা কিন্তু আমরা খেয়াল করব। দেহকে সামান্য বক্র করলে বা কঠিন চাপ দিলে উপশম, বা মুক্ত বাতাসে বা উত্তাপে, আমরা কিন্তু এগুলি সুন্দর করে মনে রাখবো। মডালিটিসটা, জেনারেটিস বলতে কি বোঝা যায়? সর্বাঙ্গীন হেরার বৃদ্ধি। বলছে এই সর্বাঙ্গীন হেরার বৃদ্ধি বা পেকুলিয়ারিটি, এই দিয়েই কিন্তু তার ধাতুগত লক্ষণগুলি একত্রিত করা হয়। কোন পেশেন্ট? এটা কোন কমন সিমটম দিয়ে ওষুধ নির্বাচন হয় না। আর পাওয়ারগুলি সাধারণত 6, 30, 200, 1000 এই ধরনের পাওয়ারগুলি বেশি ব্যবহার হয়। যাক, আমি বিস্তারিত আলোচনায় গেলাম না। এটা হচ্ছে চায়নার মূল ক্যারেক্টার। থাক, এই পর্যন্ত।